বেলফাস্টে আজ শেষ দিন, আর শেষটা করছি সেই জায়গা দিয়ে যেখান থেকে একটা স্বপ্ন শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি। পৃথিবীর সবচেয়ে ফেমাস জাহাজটা বানানো হয়েছিল এই বেলফাস্টেই। 3 বছর, 15,000 মানুষ আর 7.5 মিলিয়ন পাউন্ড খরচ, কিন্তু মাত্র 3 দিনেই সব শেষ। আজ চতুর্থ দিন, আর আমরা আজ চলে এসেছি টাইটানিক মিউজিয়ামে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। আমরা এখন দাঁড়িয়ে আছি টাইটানিক বেলফাস্টে, যেখান থেকে 1912 সালে টাইটানিক জাহাজ তৈরি হয়ে বেরিয়েছিল। আজ ট্রিপের শেষ দিন, আর আজ শেষটা করছি শহরের সবচেয়ে গর্বের জায়গা টাইটানিক বেলফাস্ট দিয়ে। এই বিল্ডিংয়ের উচ্চতা 38 মিটার, যা টাইটানিকের হালের সমান। 46,000 টনের জাহাজ, যাকে আনসিঙ্কেবল বলা হতো, 12 দিন পর 15,000 মানুষ নিয়ে ডুবে যায়। এই মিউজিয়ামে আছে 9টা গ্যালারি আর 6টা ফ্লোর। দেখি 1912-তে ফিরে যেতে পারি কিনা। এই মিউজিয়ামটা বানানো হারল্যান্ড অ্যান্ড উলফের স্লিপওয়ের উপর, যেখানে থেকে টাইটানিক জাহাজটা নামে। এবার দেখব সেই জাহাজের গল্প যা পুরো দুনিয়াকে কাঁদিয়েছিল। টিকিট স্ক্যান করে লিফট দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরে এলাম। দরজা খুলতেই 1900 সালের বেলফাস্ট, চারিদিকে কলকারখানার শব্দ, ধোঁয়া, লোহার গন্ধ, আর এটাই বুম টাউন বেলফাস্ট। টাইটানিক মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরটাই সবচেয়ে ইন্টারেক্টিভ। এখানে 9টার মধ্যেই 4টে গ্যালারি আছে, আর এই 4টে গ্যালারিতে 1900 সালের বেলফাস্ট থেকে 2 এপ্রিল 1912 যখন লঞ্চ হয়েছিল টাইটানিক জাহাজ, তার গল্প আছে। বেলফাস্ট তখন পৃথিবীর সবচেয়ে বড় লিনেন তৈরি করত, আর শহরের 1/3 মানুষ এই হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানিতে কাজ করত। এই যে নড়লো না এটা। তখন টাইটানিক, অলিম্পিক আর ব্রিটানিক এই 3টে জাহাজ তৈরি হয়েছিল। টাইটানিক আর অলিম্পিক জাহাজের নকশা এখানে রাখা আছে। এছাড়া তখনকার শিপইয়ার্ডে স্যালারির স্লিপ এবং তাদের খাতাগুলোও রয়েছে। টাইটানিক বানানোর জন্য স্পেশাল 250 ফুট উঁচু একটা ক্রেন বানানো হয়, এত বড় যে নিচে 3টে ফুটবল মাঠ ঢুকবে। আর এতে 3 বিলিয়ন রিভেট মানে লোহার পেরেক লাগানো হতো, সব হাতে, কোনো মেশিন ছিল না। গ্রাউন্ড ফ্লোরে দেখে ভেবেছিলাম মিউজিয়ামটা বোরিং হবে, কিন্তু ফার্স্ট ফ্লোরে ঢুকে তার ভুল ভাঙল। এখানে সেই একই উচ্চতায় লিফট চলছে, ফিল করানোর জন্য যে ঠিক কিভাবে তখনকার কর্মচারীরা কাজ করত। এখন খুব সহজে আমরা লিফটে ওঠানামা করতে পারলেও তখন কিন্তু সেই ব্যবস্থা ছিল না। ফার্স্ট ফ্লোরে শিপইয়ার্ড রাইড হবে, আর তার জন্যই এত বড় একটা লাইন লেগেছে। মিউজিয়ামের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল এই শিপইয়ার্ড রাইড। একটা ছোট কার্টে করে নিয়ে গেল আসল শিপইয়ার্ডের ভেতর। উপরে লোহা ঝুলছে, পাশে আগুনের ফুলকি, আর নিচে রিভেট মারার শব্দ। এক মুহূর্তের জন্য মনে হলো 1911 সালে পৌঁছে গেছি, আর আমরা বসে বসে টাইটানিকের কঙ্কাল তৈরি হওয়া দেখছি। Every ship cost a life, and there'd be lots of injuries besides. I was in the engine works for a while. Very well equipped it was. That's where we built the triple expansion engines. 2 of them, each as high as a 3-story house. I worked in the frame bending shop. You had heat steel beams in the furnace, then hit them on the slabs of cast iron and hammer them curved. It was skilled work. You had to bend them more than you needed because the frame straightened out a little when it cooled. They heat the rivets on a wee plate. You pump the bellows till the rivet was white hot. Then you get a hold of it with your tongs and throw it up to the catcher. And he put it in the hole in the plate and to hold her up. There were 2 of us on the other side of the plate to hold her up. We had to hammer the rivet so it filled the hole before it turned dull red.
the double bottom. That's a wee space we called the tanks, made up of steel plates. The rest of the rivet squad all had to fit into that gap. One of the four men would check each rivet with a special hammer. If it made a ringing sound, we'd have to go back and chase it out after work. I'd get scared working down in that double bottom. You only had candles for light. And the constant hammering against the shell plates. We were paid 31 bob a week. The heater boy in Catchway did 16 bob. The upper deck was steel too, and part of the strength of the ship. Thank you for joining us. বাইরে বেরিয়ে এসেই সবচেয়ে প্রথমে দেখতে পেলাম টাইটানিক জাহাজকে তুলে ধরার সেই বিখ্যাত ক্রেন এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে আর ইতিহাসের ভার বহন করে চলেছে। এরপরে দেখলাম জাহাজের বিভিন্ন ক্লাসের যাত্রীদের কীরকম ধরনের সুবিধা ছিল, তারা কীরকম ধরনের কেবিন পেত, তাতে কীভাবে আসবাবপত্র রাখা থাকতো, সবই এখানে ডেমো করে রাখা আছে। এটা ছিল ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের কেবিনের একটা ডেমো। এটা ছিল থার্ড ক্লাস প্যাসেঞ্জারের কেবিন, যেটায় 2টো বার্থ থাকতো, আবার কোনো কোনো কেবিনে 4 থেকে 6টা বার্থও থাকতো, তবে ডেমোতে 2টো বার্থই দেখানো আছে। এরপরে দেখলাম সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জারদের কেবিনের ভিউ। নিজস্ব সিঙ্ক, মেহগনি কাঠের ফার্নিচার আর লাইব্রেরি অ্যাক্সেসও ছিল সেকেন্ড ক্লাস কেবিনের প্যাসেঞ্জারদের। এছাড়া বিভিন্ন রকম ক্লাসের প্যাসেঞ্জারদের জন্য কীরকম ধরনের ক্রকারিজ ব্যবহার করা হতো সমস্ত কিছু ডেমোতে দেখানো হয়েছে। এরপর দেখলাম টাইটানিক জাহাজে ব্যবহৃত কার্পেটের ডিজাইনস এবং কার্পেটের ফ্যাব্রিকগুলো ঠিক কীরকম ছিল তার ডেমো এখানে খুব সুন্দরভাবে রাখা আছে। টাইটানিক জাহাজের যাত্রা শুরু হওয়ার কথা ছিল বেলফাস্ট থেকে, তারপরে প্রথম ডেস্টিনেশন ছিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন। টাইটানিকের লঞ্চ ডে ছিল 31 মে, প্রথম জলে সেদিন নেমেছিল আর আইরিশ সির বুকে 4 দিন সে কাটিয়েছিল। আর তারপর সাউথহ্যাম্পটন থেকে প্যাসেঞ্জার নিয়ে যাত্রা শুরু হয় 10 এপ্রিলে। কেবিনের ডেমো দেখে আমরা চলে এলাম ফার্স্ট ক্লাস ডকের কাছে। ডকের ভিউটা দেখে ঠিক টাইটানিক মুভিটার কথা মনে পড়ছিল। রোজ আর জ্যাক এসে আটলান্টিকের সুন্দর সমুদ্রের ভিউ এনজয় করছিল যেরকমভাবে, সেই আইকনিক সিনটার কথাই মনে পড়ে গেল। এরপরে দেখলাম সেই পুরনো দিনের লাইফ জ্যাকেট যেটা টাইটানিক জাহাজে ইউজ করা হয়েছিল। কত বছরের স্বপ্ন আর কত মানুষের প্রাণ নিয়ে একটা জাহাজ ডুবে যায়। মিউজিয়ামটা পুরো ভিজিট করার পর মনটা কোথাও গিয়ে একটু খারাপও হয়ে গিয়েছিল, আর এই লেখাটা দেখে তখন আরও বেশি মনটা ভার হয়ে গেল। জাহাজটা কেন ডুবে গিয়েছিল তার বিভিন্ন রকম কারণ ব্যাখ্যা করেও এখানে দেওয়া ছিল। টাইটানিক মিউজিয়াম ট্যুরের পরে গাইডের একটা কথা খুব মনে আছে, টাইটানিক স্যাঙ্ক বাট বেলফাস্ট ডিডেন্ট। সত্যি 3 ঘন্টায় যে জাহাজ ডুবে গেছে, 112 বছর ধরে সেই শহরটা তার ইতিহাস বয়ে নিয়ে বেড়াচ্ছে, অনেক গর্ব নিয়ে এবং অনেক ব্যথা নিয়ে। মিউজিয়াম থেকে বেরিয়ে মনটা বেশ ভারী হয়ে গেল। টাইটানিক মিউজিয়ামের ঠিক অপোজিটেই দাঁড়িয়ে আছে এর ছোট বোন নোম্যাডিক। টাইটানিক জাহাজটা এত বড় ছিল যে যাত্রী তুলতে এই এসএস নোম্যাডিককেই ব্যবহার করা হতো। ফাইনালি বেলফাস্টকে বিদায় জানিয়ে আবার রওনা দিলাম ক্রুজের উদ্দেশ্যে। আর আজ আমরা এসেছি ডকের ঠিক পেছন দিকটা, আর এখান থেকে দেখা যাচ্ছে যে প্রাইভেট কারগুলো কিভাবে পার্ক করা রয়েছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর জাহাজটা পেছন থেকে ঠিক এরকম দেখতে। আর সেদিন এতটাই বোর হচ্ছিলাম যে সবাই মিলে ওখানে বসেই আমরা চোর ডাকাত খেলতে শুরু করেছি। কাগজটা দিয়ে আসো, এটা বেঁচেছে বল। আমরা এই করেছি, এটা দেখে এইটার জন্য আমি কাগজটা চেয়ে রেখেছিলাম। এগুলো কোডস পারলে ডিসাইফার করো। ইতিহাসে প্রথমবার এটা মানে লেজিট প্রথমবারই হয়েছে। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবার কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।